নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। 2024 সালে যে আইএসএফ দল একত্রিত হয়ে লড়তে যাচ্ছিল বাম ও কংগ্রেসের সঙ্গে, তারপরে আমরা কি দেখেছিলাম যে সেই জোট সম্পূর্ণ হয়নি। নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ সেই ক্ষেত্রে সরে যায়। অন্যান্য শরিক দলের মতামত কি আছে সেটা আলাদা কথা, কিন্তু তারপর থেকে একটা জিনিস লক্ষ্য করছি, এই আইএসএফ দল কিন্তু ক্রমশ ক্রমশ ছোট হচ্ছে। কেন? এর আগে আমরা দেখলাম বেশ কিছু জায়গায় আইএসএফ থেকে ছেড়ে আবার সেই তৃণমূলে যোগ দিয়েছে বেশ কিছু লোক। এখানে আনন্দবাজারে লিখেছে, ভোটের মুখে ঝিমিয়ে আইএসএফ, নীতিতে ভুল। আমি নীতিতে ভুল একথা মানতে রাজি নয়, কারণ এটা বলতে পারি রণনীতিতে ভুল আছে। নীতিগতভাবে আইএসএফ যে কথা বলছে সাধারণ মানুষের স্বার্থে, সে কথা সম্পূর্ণ সমর্থনযোগ্য এবং সবাই সে কথা মানবে, কিন্তু রণনীতিতে অনেকটাই পিছিয়ে আছে। এই দলটা 21 সালে প্রথম তৈরি হয় এবং 21 সালে নির্বাচনে দাঁড়ায়। সেই ক্ষেত্রে সংযুক্ত মোর্চা কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে জোট বেঁধেই তারা লড়াই করেছিল সেই বিধানসভা ইলেকশনে। সেখানে ভাঙড় থেকে একমাত্র জোটের সঙ্গী এই নওশাদ সিদ্দিকী জিতেছিলেন। তারপরে কি হয়েছিল, নওশাদ সিদ্দিকী মনে আছে যে 42 দিন জেল খেটেছিলেন। তারপর থেকে তার যে উত্থান হয়েছিল, সেই উত্থানটাকে কাজে লাগাতে পারল না আইএসএফ। সেই ক্ষেত্রে অনেক মানুষই তাকে বিশ্বাস করতে শুরু করেছিল এবং বিশ্বাস করছিল। তার দলের হয়তো সমর্থকও বাড়ছিল, এমনি সাধারণ মানুষও তাকে সমর্থন জানাচ্ছিল। আরেকটা জিনিস হুঙ্কার দিচ্ছিলেন, হুঙ্কার এখন বলছি, কিন্তু সেই সময় বলছিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থেকে লড়তে চান, সেখানে লড়ে তাকে বাড়ি পাঠাবেন। অতএব সেই বিশ্বাসটাও মানুষের মনে এবং আইএসএফ কর্মীদের মনের মধ্যেও ছিল যে তারা ওখানে সে লড়বে এবং একটা কিছু হোক, সে জিতবে হারবে, আচ্ছা বিশ্বাসই করছে সে হারাতে পারবে। কিন্তু পরবর্তীকালে সিদ্ধান্ত যা হলো, সেইখানে রণনীতি ঠিক কিনা সম্পূর্ণ সন্দেহ আছে। হয়তো রণনীতি ঠিক হয়নি। একমাত্র এই 21 সালে জন্ম নেওয়া দলের এতগুলো লোকসভা আসনে যে প্রার্থী দিচ্ছে, সেই প্রার্থী তার বুথ লেভেল থেকে শুরু করে সমস্ত সংগঠন কতটা শক্তিশালী সেটা হয়তো বুঝেই উঠতে পারিনি। আজকে দেখা যাচ্ছে তিনি যেখানে যেখানে মিটিং করতে যাচ্ছেন, সেখানে কিন্তু সেই যে ভিড়, সেই যে সাংঘাতিক লোকের একটা চাপ, সেটা কিন্তু কমে গেছে। তার মানে আইএসএফ কর্মীরাও বিশ্বাস করেছে এবং সাধারণ মানুষেরাও বিশ্বাস করেছে যে আইএসএফ এর পক্ষে একা কিছু করা সম্ভব নয়। সেখানে জোট ভীষণভাবে জরুরি ছিল, সেই জোটটা হয়নি, তার ফলে তারাও আশাহত হয়েছেন। সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হয়তো আইএসএফ এর একমাত্র প্রচারক নওশাদ সিদ্দিকী নানান জায়গায় তিনি কিন্তু তার বক্তব্য রাখছেন, ভোট চাইছেন, সব ঠিক আছে। তার নীতিগত কথা, তিনি যে কথা বলছেন সেটা বিশেষ করে তৃণমূল বিজেপির মধ্যে তো দেখতেই পাচ্ছি না সেই কথা। প্রশ্নটা হচ্ছে যে তিনি কেন ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেন না? এখানেই হয়তো রণনীতিতে একটা ভুল আছে, নাকি ইচ্ছাকৃত ভুল, সেটা কিন্তু মানুষ জানতে চাইছে, বুঝতে চাইছে। কিন্তু এটা ঠিক যে আইএসএফ এই মুহূর্তে এই যে প্রচারের আলোতে আজকে কিন্তু সেই নওশাদ সিদ্দিকীর জায়গাটা আজকে অতটা নেই। তার জন্য দায়ী আইএসএফ, তার কমিটি, নওশাদ সিদ্দিকী, আইএসএফ দল। কারণ তারা যদি ঠিকভাবে রণনীতি সাজাতো, এই লোকসভা নির্বাচনে এত ঝাপাঝাপি না করে আগামী দিন তাদের দল অনেক কিছু করতে পারত, অন্ততপক্ষে 26-এর বিধানসভা ইলেকশনের দিকে তাকিয়ে। সেটা না করে এইখানেই পড়ে গেল, এই লোকসভা নির্বাচনেই কাড়াকাড়িতে এই
তারা এটাই ভাবলো যে তাদের দল সাংঘাতিকভাবে পুষ্ট হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যেই তিনি বললেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন না, তারপর থেকেই কিন্তু আইএসএফ দলের কর্মীদের মন ভাঙতে শুরু করেছে। আমাদের ধারণা কেন? কারণ আইএসএফ থেকে অনেকেই দেখতে পাচ্ছি অন্য দলে মানে তৃণমূলে চলে গেছে, কিন্তু সেটা আরেক লক্ষণ খারাপ। কারণ যারা এসছিল তারা যদি তৃণমূলে যাওয়ার মতন তৈরি হয়ে থাকে, সেটা বোধহয় আইএসএফ এর পক্ষে ভালো ছিল না। কারণ আইএসএফ থেকে সে তৃণমূলে যাচ্ছে, মনোভাবটা তো তার একই আছে। সেখানে কি নওশাদ সিদ্দিকী সত্যিকারের তাদের পরিবর্তন করতে পেরেছে কি? তাদের কর্মীদের সেইভাবে সুশিক্ষিত করতে পেরেছে? রাজনৈতিকভাবে সুশিক্ষিত করতে পেরেছে? হয়তো পারেনি বা তারা হয়নি। তারাও কোনো সুযোগ সুবিধা ভোগের জন্যই এসছিল আইএসএফ এ। পরবর্তীকালে যখন দেখেছে হাওয়া অতটা গরম নেই নওশাদ সিদ্দিকীর, তখন তারা চলে গেছে। সেখানে আইএসএফ এর অনেক দায়িত্ব নেওয়ার আছে, এখনো আছে। শেষ কথা নয়, আগামী দিন যে 26-এর বিধানসভা ইলেকশন আছে, সেইখানে এই নওশাদ সিদ্দিকীদের অবশ্যই আসতে হবে, দাঁড়াতে হবে ভালো মানুষ হিসেবে, এবং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, লড়াই করতে হবে এই দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী বলছে তাকে সরাতে গেলে একদম ফোর ফ্রন্টে সামনেই আসতে হবে, এবং সেখানে যার সঙ্গে যার হাত মিলিয়ে অন্ততপক্ষে এই দুর্নীতিবাজ এই সরকার বা এই দুর্নীতি বন্ধ করা যায় সেই ব্যবস্থা করতে পারে, তেমনই তো জোট হওয়ার দরকার। সেটা আমার কটা সিট, আমার বেশি কি কম, এটা বোধহয় বিচার্য ব্যাপার ছিল না। তো এখানে লোকসভায় দেখতে পেলাম এই জায়গাতেই ভেঙে গেল জোট প্রক্রিয়া। সেটা সাধারণ যে নওশাদ সিদ্দিকীর কথা শুনছিল এবং আইএসএফ এর বেশ কিছু লোক, তাদের হয়তো ভালো লাগেনি। তারা কিন্তু এইখান থেকে একটু হলেও বিমুখ হয়েছে নওশাদ সিদ্দিকীর ওপরে। অতএব নওশাদ সিদ্দিকীর দায়িত্ব আগামী দিন আরো বেড়ে গেছে। তিনি এই জায়গাটায় এই ভুল বোঝা, তার থেকে সরে যাওয়া, সেটা তার নিজের দায়িত্বে নিয়ে আবার তাদের নিয়ে আসতে হবে তাদের দিকেই এবং তার মতবাদের দিকেই। কারণ তিনি যেটা বলছেন সেটা কিন্তু সাধারণ মানুষেরই কথা। যে মানুষ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু কারণটা কি সেইটা দেখতে হবে। সে যদি তার সুযোগ সুবিধার জন্য খালি যায়, সেক্ষেত্রে কিছু বলার নেই। কিন্তু যারা লড়াই করে বাঁচবে বা লড়াই করতে চায় এই দুর্নীতির বিরুদ্ধে, তারা একদিন না একদিন একত্রিত হবেই। সেইটাই আশা রাখবো নওশাদ সিদ্দিকী অন্ততপক্ষে যে ভুল লোকসভা নির্বাচনে হয়েছে, আগামী দিন সেই ভুলটা সংশোধন করে সঠিক পথেই আবার জোট প্রক্রিয়ায় এসে তারা লড়াই করবে এই দুর্নীতির বিরুদ্ধে। তা চিন্তা তো রয়েই গেছে, কারণ ভাঙড়ে ভোট হয়েছিল, এই দেখেছেন কত রকম পঞ্চায়েত ভোটে কত রকম মানে খুনোখুনি হয়েছিল। সেটা আমাদের মধ্যে একটা আতঙ্ক আছে যে অন্যদিকে শওকত মোল্লাকে সিবিআই ডেকেছে এই ভোটের ঠিক প্রাগ মুহূর্তে, একদম আগে। কেন? কয়লা কাণ্ডে তার নাম ছিল, এর আগে একবার হাজিরা দিয়েছিলেন। কিন্তু শওকত মোল্লা আপাতত জানিয়ে দিয়েছেন যে ভোটে ব্যস্ত থাকার কারণে তিনি এখন যেতে পারবেন না। এই বুধবারই ডেকেছিল, তিনি যাননি, আগামী দিন মানে যাবেন। তার মানে কি হচ্ছে, এর আগে এই সমস্ত দুর্নীতি নিয়ে ইডি সিবিআই বোম ফাটাচ্ছিল। এখন দেখতে পাচ্ছি ওই শেষ হচ্ছে ভোট, শেষ দফা ভোট 1 জুন, তার আগে কালীপটকা ফাটাবাড়ি ব্যবস্থা করেছে আমাদের ইডি সিবিআই। এই ক্ষেত্রে এই 1 জুন সবচেয়ে একটা চিন্তা তো রয়েই গেছে, কারণ ভাঙড়ে ভোট হয়েছিল, এই দেখেছেন কত রকম পঞ্চায়েত ভোটে কত রকম মানে খুনোখুনি হয়েছিল। সেটা আমাদের মধ্যে একটা আতঙ্ক আছে যে এই আগামী 1 জুন যে লোকসভা নির্বাচন, সেখানে এই শওকত মোল্লারা কিন্তু বাইরেই থাকবেন এবং সেইখানে এইরকম কোনো অশান্তি যেন না হয়, সেটা অবশ্যই দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কিন্তু এই দায়িত্ব পুরোপুরি পালন করতে পেরেছে, এ কথা আমরা বলতে পারি না। অশান্তি কিন্তু হয়েছে, এমনকি খুনও হয়েছে। এরপরে 4 জুন রেজাল্ট বেরোবে,
তার আগে অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা আপনাদের মতামত জানাবেন। আগামী দিন দেখা হবে। নমস্কার।